হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ক্লাস 11 ডাল্টন সিরিজের আর একটা নতুন পার্টের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকের এই পার্টের ভিডিওতে আমরা যেটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে থমসন মডেল, যেটাকে আমরা কিন্তু ওয়াটারমেলন মডেল নামেও পরিচিত, এবং সেটাকে পাম্প পুলিং মডেল নামেও কিন্তু আমরা অনেকে কিন্তু চিনে থাকি। তো এই যে আমরা শুরু করেছিলাম পরমাণুর গঠনে, পরমাণুর গঠন চ্যাপ্টারের এর আগের দিন আমি কিন্তু একটা নতুন যে ফার্স্ট যে পার্ট, সেই পার্টের ভিডিও কিন্তু আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত সিরিজটাকে কন্টিনিউ করোনি তারা সর্বপ্রথম কিন্তু পরমাণুর গঠন যে চ্যাপ্টারটার ফার্স্ট ভিডিও, সেই ফার্স্ট ভিডিওটা কিন্তু একবার অবশ্যই দেখে আসো। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে প্রথমে ডিসকাশন করবো সেটা হচ্ছে থমসন মডেল। এই যে পরমাণু বা অ্যাটমিক স্ট্রাকচার, এই পরমাণুর গঠন যখন এলো তখন কিন্তু অনেক বিজ্ঞানীর অনেক রকমের মতামত কিন্তু আমরা নোটিস করেছিলাম। তার মধ্যে কিন্তু এই থমসন ছিলেন একজন ব্যক্তি। তিনি কি বলেছিলেন না, আমরা যে তরমুজটাই গরমকালে আমরা যে তরমুজটা খেয়ে থাকি, সেই তরমুজটাকে যদি আমরা ঠিক মাঝখান দিয়ে কাটি, তরমুজটাকে যদি আমরা ঠিক মাঝখান দিয়ে কাটি, তো সেখানে কি দেখতে পাবো না, দেখতে পাবো যে পুরো অংশটা লাল। তরমুজের কিন্তু পুরো অংশটা কিন্তু লাল এবং মাঝখানে কিছু কিছু সংখ্যক কিন্তু কালো, কি বললাম, কিছু কিছু সংখ্যক কিন্তু কালো বীজ আমরা লক্ষ্য করতে পারবো। সো সেই বীজগুলোকে যদি আমরা যদি নেগেটিভ চার্জ দ্বারা ডিনোট করা হয়, মানে এটাই থমসন বলেছেন, যদি সেগুলোকে নেগেটিভ চার্জ দ্বারা ডিনোট করা হয়, তাহলে তিনি বলতে চাইছেন যে পরমাণুর কিন্তু অধিকাংশ যে স্থান, সেই অধিকাংশ স্থানে কিন্তু ফাঁকা। এই কথাটা কিন্তু তিনি বলতে চাইছেন। তো তিনি এই কথাটা দ্বারা কি বলতে চাইছেন না, এই যে এখানে দেখো এই যে নেগেটিভ চার্জগুলো, এই নেগেটিভ চার্জগুলো আমরা অলরেডি পেয়ে এসেছি। যে নেগেটিভ চার্জ আসলে কি না, নেগেটিভ চার্জ হচ্ছে কি, এই যে আমরা নেগেটিভ চার্জের কথা বলছি, সেই নেগেটিভ চার্জ হচ্ছে কি আসলে কিন্তু ইলেকট্রন। তো এই যে ইলেকট্রন, পরমাণু কিন্তু একটা নিউট্রাল মডেল, সেখানে তিনি কিন্তু বলছেন যে টোটাল যে পজিটিভ চার্জ, তিনি কিন্তু বলতে চাইছেন যে টোটাল যে পজিটিভ নেগেটিভ চার্জ ইকুয়াল টু কিন্তু টোটাল পজিটিভ চার্জ, এই কথাটা কিন্তু তিনি বলতে চাইছেন। তো তিনি এর যে মডেল, সেই মডেল দ্বারা তিনি কি বলতে চাইছেন না, ফার্স্ট পয়েন্ট আমরা লিখবো, প্রত্যেকে কিন্তু খাতার পেন বের করে কিন্তু লেখা শুরু করো না। অ্যাটম কনসিস্ট অফ মানে অ্যাটম কি দ্বারা কনসিস্ট হয় না, ইউনিফর্ম পজিটিভ চার্জ দ্বারা কিন্তু কনসিস্ট হচ্ছে স্পেরিক্যালি কিরকম হয় না, স্পেরিক্যালি হয় কিন্তু এটা যে ইন হুইচ নেগেটিভ বা ইলেকট্রন, আমরা নেগেটিভ বলতে পারি বা ইলেকট্রনস আর ইলেকট্রন কিরকম ভাবে থাকবে। দেখো তিনি কি বলতে চাইছেন অ্যাটম কনসিস্ট অফ ইউনিফর্ম পজিটিভ চার্জ স্পেরিক ইন হুইচ নেগেটিভ চার্জ অর্থাৎ ইলেকট্রনস আর এমবেডেড। অর্থাৎ তিনি বলতে চাইছেন পুরো যে পরমাণুটা একটা পজিটিভ চার্জ কণা, সেই পুরোটা পজিটিভ চার্জ কণা হওয়ার ফলে তার মধ্যে কিন্তু যে নেগেটিভ চার্জ বা ইলেকট্রনগুলো কিন্তু তারা স্থায়ীভাবে কিন্তু থাকতে পারে। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড পয়েন্টে তিনি বলেছেন যে অ্যাটম ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। কি বলতে চাইছেন না, অ্যাটম ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। অর্থাৎ তিনি এর দ্বারা কি বোঝাতে চাইছেন না, টোটাল যে পজিটিভ চার্জ, সেই টোটাল পজিটিভ চার্জ ইকুয়াল টু কিন্তু টোটাল যে নেগেটিভ চার্জ, সেই নেগেটিভ চার্জ। তোমরা আশা করি কিন্তু থমসন মডেল সম্পর্কে কিন্তু একটা বেসিক যে আইডিয়া, সেই বেসিক আইডিয়া বা কনসেপ্ট তোমরা কিন্তু পেয়ে গেছো। তো এরপরে আমরা আসবো রাদারফোর্ডের পরমাণুর যে নিউক্লিয়ার কনসেপ্ট, সেই পরমাণুর নিউক্লিয়ার কনসেপ্টে কিন্তু আমরা আসবো। তোমরা কিন্তু এতটা পর্যন্ত প্রত্যেকে কিন্তু একটা নোট করে নাও। তো আমরা এরপরে আসবো রাদারফোর্ডের মডেল। তো রাদারফোর্ডের মডেলে রাদারফোর্ড কি বলছেন না, রাদারফোর্ড বলছেন তিনি এই যে থমসন যে মডেলটা দিয়ে গেল, তার পরবর্তীতে কিন্তু আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড এসে পৌঁছেছিলেন। সে রাদারফোর্ড কি বলছেন, এই যে রাদারফোর্ডের যে পরমাণু মডেল, সেই রাদারফোর্ডের পরমাণু মডেলটাই বা কি, সেটা আমরা কিন্তু এরপরে জেনে নেব। তো রাদারফোর্ড কি বলছেন দেখো, তিনি কিন্তু একটা পরীক্ষা করলেন, কি করলেন, তিনি একটা এক্সপেরিমেন্ট করলেন। সেই এক্সপেরিমেন্ট করার জন্য তিনি কিন্তু ইউরেনিয়াম নিলেন। ইউরেনিয়াম জানো তোমরা একটা তেজস্ক্রিয় মৌল, যার কাছ থেকে কী হয়, আলফা কণার কিন্তু বিচ্ছুরণ হয়। তো তিনি আলফা কণার বিচ্ছুরণের জন্য কিন্তু ইউরেনিয়াম নিলেন, সেখানে একটা যে বক্স নিলেন, সেই বক্সটা কিন্তু অবশ্যই কিন্তু লেড নির্মিত একটা বক্স নিলেন, এবং সেই লেড নির্মিত বক্সে কিন্তু তিনি একটা ছোট্ট ছিদ্র করে দিলেন, যার মধ্যে দিয়ে কি হবে না, যার মধ্যে দিয়ে যে কণা, কোন রশ্মির কণা, সেটা হচ্ছে আলফা রশ্মির যে কণা, সেই আলফা রশ্মির কণা কিন্তু বিচ্ছুরিত হতে পারবে। সব বিচ্ছুরিত হতে পাওয়ার ফলে তিনি কি করলেন, তিনি একটা নির্দিষ্ট দূরত্বে তিনি কিন্তু একটা 0.001 mm
পুরু কিন্তু একটা কি করলেন, তিনি সোনার পাত কিন্তু তিনি রেখে দিলেন। এবং এই সোনার পাতটা রেখে দেওয়ার পরে তিনি কি করলেন, ব্যাক সাইডে তিনি কিন্তু একটা পর্দা লাগালেন। কার পর্দা লাগালেন? এর আগে দিন আমি বলেছিলাম ZNS এর কিন্তু তিনি পর্দা লাগালেন। তো এই ZNS এর পর্দা লাগানোর ফলে তিনি যখন এই আলফা কোণা, যেটা কিনা অর্থাৎ পজিটিভ চার্জযুক্ত একটা পার্টিকেলস, সেই পার্টিকেলসকে যখন তিনি পাঠালেন, তিনি নোটিস করলেন যে কিছু কিছু যে কণা, সেই কণা কিন্তু এই যে সোনার পাত তাকে কিন্তু ভেদ করে যাচ্ছে। কিছু কণা কিন্তু তাকে ভেদ করে যাচ্ছে, বাট কিছু কণা কিন্তু অল্প পরিমাণে বিচ্ছুরিত হয়ে বা বিক্ষিপ্ত হয়ে এদিকে যায়। কিছু কণা অল্প পরিমাণে বিচ্ছুরিত হয়ে এদিকে আসে, কিছু কিন্তু অনেকটাই বিচ্ছুরিত হয়। আবার কিছু তিনি নোটিস করলেন যে রিটার্ন করছে, কিছু রশ্মি কিন্তু ব্যাক রিটার্ন করছে। এর দ্বারা রাদারফোর্ড কি বুঝতে পারলেন না, পরমাণুর মধ্যে এমন একটা অংশ আছে, এমন একটি ক্ষুদ্র অংশ আছে যার মধ্যে কিন্তু পজিটিভ চার্জ কিন্তু বর্তমান, যিনি অর্থাৎ আমাদের যে ওয়াটারমেলন মডেলে যেটা বলা হয়েছিল যে নেগেটিভ চার্জগুলো প্রযোজ্য দেখা যাচ্ছে কিন্তু পজিটিভ চার্জগুলো সেরকমভাবে দেখা যাচ্ছে না, সেটা কিন্তু সম্পূর্ণভাবে নিমজ্জিত অবস্থাতে রয়েছে, তেমনটা কিন্তু নয়। তিনি বলছেন যে এখানে এমন একটা অংশ আছে যেখানে কিন্তু পজিটিভ চার্জ আছে, যে পজিটিভ চার্জ এই যে আলফা পার্টিকেলস যেখানে অর্থাৎ পজিটিভ চার্জ তাকে কিন্তু পেরিয়ে যেতে দিচ্ছে না। তো এটাকে তিনি আবারও ভালোভাবে বিশ্লেষণ করে তিনি কি বললেন না, পরমাণুর মধ্যে একটা নিউক্লিয়াস আছে যার চার্জ কিন্তু পজিটিভ চার্জ। যখন আমাদের এই যে আলফা পার্টিকেলস যখন এইভাবে আসছে তখন কিন্তু এখানে গিয়ে প্রতিফলিত হয়ে ও কিন্তু এইদিকে ডাইরেকশন নিচ্ছে। যখন আলফা পার্টিকেলস এইভাবে আসছে তখন কিন্তু এইভাবে ডাইরেকশন নিচ্ছে। যখন আলফা পার্টিকেলস এই বরাবর আসছে সে কিন্তু পেরিয়ে যাচ্ছে, যখন আলফা পার্টিকেলস এই বরাবর আসছে সেও কিন্তু পেরিয়ে যাচ্ছে। বাট যখন আলফা পার্টিকেলস ঠিক মধ্য বরাবর আসছে তখন সে কিন্তু রিটার্ন করছে। এই কথাটাই কিন্তু আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড কিন্তু এই কথাগুলোই কিন্তু তার যে রাদারফোর্ড পরমাণু মডেল বা নিউক্লিয়ার কনসেপ্ট তার মধ্যে কিন্তু তিনি বলেছিলেন। তো এখান থেকে আমরা কি বলতে পারি না, এখান থেকে আমরা যেটা বাস্তবে যে পয়েন্টগুলো আমরা বলতে পারি, এতটা পর্যন্ত ছবিটা প্রত্যেকে আশা করি বুঝে নিয়েছো, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা এর পয়েন্টগুলো লেখার চেষ্টা করব। না পয়েন্টে তিনি কি বলতে চাইছেন, তিনি বলতে চাইছেন এই যে আমরা পরমাণু বললাম, সেই পরমাণুর যে ইলেকট্রন সেটা কনসিস্ট অফ স্মল পজিটিভ চার্জ নিউক্লিয়াস, একটা ক্ষুদ্র নিউক্লিয়াস যার কিন্তু চার্জটা পজিটিভ, সেটা দ্বারা কিন্তু কনসিস্ট হয়। তাহলে আমরা কি লিখবো, ফার্স্ট যে পয়েন্ট সেটা লিখবো দ্য অ্যাটম, প্রত্যেকে কিন্তু খাতা বার করে লেখা শুরু করো, অফ অ্যান এলিমেন্ট কনসিস্ট কি দ্বারা কনসিস্ট থাকবে, অফ স্মল পজিটিভ চার্জ নিউক্লিয়াস পজিটিভ চার্জের একটা স্মল নিউক্লিয়াস দ্বারা কিন্তু যে গঠিত থাকবে। 2 নম্বর পয়েন্টে আমরা কি বলতে পারবো না, 2 নম্বর পয়েন্টে আমরা বলবো দ্য ইলেকট্রনস আর রিভলভ অ্যারাউন্ড নিউক্লিয়াস ইন সার্কুলার অরবিট। আমরা কি বলবো না, এই যে ইলেকট্রন, সেই ইলেকট্রন কিন্তু এই যে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জকে কিন্তু একটি নির্দিষ্ট কি সার্কুলার মানে গোলাকার বা স্ফেরিক্যাল যে অরবিট বা কক্ষের মধ্যে কিন্তু কি করে বা পরিক্রমণ করে। তাহলে আমরা সেটাকে লিখবো কি না, দ্য ইলেকট্রনস আর রিভলভ অ্যারাউন্ড কার অ্যারাউন্ডে ঘুরবে, নিউক্লিয়াসের অ্যারাউন্ডে ঘুরবে ইন সার্কুলার অরবিটে কিন্তু সে কিন্তু ঘুরবে। এটা কিন্তু আমরা পেলাম। তিনি এই যে বিজ্ঞানী রাদারফোর্ড তিনি কিন্তু এই কথাটাও তিনি বললেন, তিনি ওই সেম টু সেম ভাবে কার কথা বলেছিলেন, তিনি ওই ওয়াটারমেলন মডেলের মতন তিনিও বললেন দ্য পজিটিভ চার্জ বা টোটাল নেগেটিভ চার্জ is equal to total positive charge,
পজিটিভ চার্জের সঙ্গে কিন্তু যে নেগেটিভ চার্জ সেটা কিন্তু একদম ইকুয়াল হবে। এবং তিনি এটা বলতে চাইছেন, দেখো এটা যদি নিউক্লিয়াস হয় এর একটা নির্দিষ্ট ব্যাসার্ধ আছে এবং এর একটা নির্দিষ্ট ব্যাসার্ধ আছে। তো যেহেতু এটা স্পেরিক্যাল আমরা বলেছি, তার মানে এটা গোলক যদি বলি, গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব। তাহলে আমরা যদি এখানে বলি যে এর নিউক্লিয়াসের আয়তন, অর্থাৎ নিউক্লিয়াসের আয়তন ভি অফ NU মাচ মোর দেন ভি অফ অ্যাটম, মানে অ্যাটমের ভলিউমের থেকে কিন্তু নিউক্লিয়াসের যে ভলিউম সেটা কিন্তু অনেকটাই কম। তো আমরা যদি এখানে মেনশন করি ভি অফ NU ইকুয়াল টু আমরা কি বলবো 4/3 পাই আর অফ NU, যেখানে আর অফ NU ইকুয়ালস টু আমরা কত বলতে পারি, 1 ফার্মি বলতে পারি। 1 ফার্মি মানে কত, 1 ফার্মি সমান কত মিটার না 10⁻⁻15 মিটার আমরা বলতেই পারি। আবার যদি আমরা ভি অফ অ্যাটমের কথা বলি তাহলে আমরা কি বলবো 4/3 পাই আর অফ অ্যাটম বলতে পারবো। তাহলে এখানে আরটা কত না আর অফ অ্যাটম ইজ ইকুয়াল টু 1 অ্যামস্ট্রং, যার ভ্যালু কিন্তু 10⁻⁻10 মিটার, যার ভ্যালু কিন্তু 10⁻⁻10 মিটার। তো আশা রাখি কিন্তু এই রাদারফোর্ডের নিউক্লিয়ার মডেল প্রত্যেকের কিন্তু কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে গেছে। প্রত্যেকে কিন্তু খাতাতে একটু নোট করে নাও। তো প্রত্যেকের অতটা বন্ধু হয়ে গেছে। এরপর আমরা যেটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। অর্থাৎ আমরা যদি দুটো পার্টিকেলসের কথা বলি যাদের চার্জ আমরা নিলাম, একটা হচ্ছে Q1 ওকে, আর একটা হচ্ছে Q2। তো আমরা যদি Q1 আর Q2 দুটো চার্জ নিই এবং এদের মধ্যকার যদি আমরা ডিস্টেন্সকে যদি r দ্বারা ডিনোট করি এবং প্রত্যেকের যদি ভ্যালোসিটিকে আমি যদি v দ্বারা ডিনোট করি, প্রত্যেকের ভ্যালোসিটিকে আমি কী দ্বারা ডিনোট করলাম, v দ্বারা ডিনোট করলাম। তো সেক্ষেত্রে আমরা কি বলবো না, দেখো এদের মধ্যে এদের মধ্যে দুই ধরনের এনার্জি কিন্তু কাজ করে, যেটাকে আমরা একটাকে বলবো পটেনশিয়াল এনার্জি বা PE বলবো এবং আরেকটাকে বলবো আমরা কাইনেটিক এনার্জি বা K। তো পোটেনশিয়াল এনার্জিটা যেটা, সেটা পোটেনশিয়াল এনার্জি যে মধ্যে কাজ করছে, যে পোটেনশিয়াল এনার্জি সেটা কি হয় না পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু, পোটেনশিয়াল এনার্জি চার্জের সঙ্গে সরল অনুপাত থাকে, চার্জের পরিমাণ যত বাড়বে পোটেনশিয়াল এনার্জির মান কিন্তু তত বাড়বে। না আমরা বলতে পারি পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু বা ভেরিসেস টু কি বলতে পারি Q1 অর Q2 ওকে। और আমরা আবারও বলতে পারি যে পি তাহলে কার সঙ্গে ব্যস্তানুপাতিক হবে না ডিস্টেন্সের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। যত দূরত্ব বাড়বে তাহলে তার কী হবে পোটেনশিয়াল যে এনার্জির মান সেটা কিন্তু কমতে থাকবে, পোটেনশিয়াল এনার্জির মান কিন্তু তাদের মধ্যে কমতে শুরু করবে। যদি আমরা একটা বাস্তব লাইফের একটা উদাহরণের কথা বলি না, দুজনের মধ্যে বন্ধুত্ব যখন সামনাসামনি থাকবে তখন কিন্তু একটা আলাদাই হবে এবং দুজনের মধ্যে যদি অ্যাট্রাকশন পাওয়ারটা বেশি থাকে তাহলে তাদের মধ্যে কিন্তু যে বন্ধুত্বটা সেটা কিন্তু আরও দৃঢ় হবে। সেরকম পাশাপাশি থাকলে তাদের মধ্যে কিন্তু যে পটেনশিয়াল যে এনার্জি সে পটেনশিয়াল এনার্জি কিন্তু হাই হবে এবং যত দূরে যাবে তাদের মধ্যে কিন্তু যে ডিস্টেন্স বাড়লে কিন্তু পটেনশিয়াল এনার্জির মানটা কিন্তু কমতে শুরু করবে। তো এটাকে যদি আমরা লেখার চেষ্টা করি সেটা কি হবে না PE ভেরিজেস টু আমরা লিখতে পারি Q1/Q2/R আমরা বলতে পারি। তো এখানে যে ভেরিজেস যে চিহ্নটা রয়েছে সেই ভেরিজেস চিহ্নটাকে তোলার জন্য আমরা কিন্তু একটা ধ্রুবক ইউজ করব, সেটা হচ্ছে PE ইকুয়ালস টু KQ1/Q2R। এটা কিন্তু একটা সূত্র আমরা পেলাম, যেটা কি না পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু Q1/Q2/R। আর কাইনেটিক এনার্জির যদি কথা বলি আমরা কেইর যদি কথা বলি সেটা কিন্তু প্রত্যেকে জানো তোমরা কি হয় হাফ অফ mv²। মাস এবং ভলিউম মাসের সঙ্গে মাস এবং ভলিউমের সঙ্গে কিন্তু সম্পর্কিত। সো এখানে যদি আমরা কথা বলি না, একটা দেখো নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা যদি এখানে চার্জগুলোকে এই চার্জগুলো যদি এদিকে আসতে শুরু করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা দূরত্ব পর্যন্ত সে কিন্তু কাছাকাছি আসতে শুরু করবে এবং একটা নির্দিষ্ট দূরত্বে এসে কিন্তু সে থামবে, কারণ হচ্ছে তাদের মধ্যে যে চার্জগুলো যেহেতু সমান তাদের মধ্যে কিন্তু ডিস্টেন্সের যে সেটা কিন্তু কমে গেলে তারা কিন্তু একটা ইকুয়ালিটিতে পৌঁছাবে। সো এখানে আমরা কি বলতে পারি না দুজনের এইখানে যখন দাঁড়িয়ে আছে তখন কি হচ্ছে না এর পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এর পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি যোগফলের সমান। তো আমরা কি বলতে পারি যদি আমরা এটাকে 1 মানে আমরা বলতে পারি পোটেনশিয়াল এনার্জি P1 প্লাস KE1 ইকুয়ালস টু আমরা কি বলতে পারি P(2) প্লাস K(2) এটা আমরা বলতে পারি। সো এখানে দেখো যখন পটেনশিয়াল এনার্জি যখন এখানে
তখন কিন্তু এদের মধ্যে পোটেনশিয়াল যে এনার্জিটা সেটা কী হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। পোটেনশিয়াল এনার্জি জিরো হয়ে গেল, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে না, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv², যা আছে সেটাই হবে mv²। তো আমি এটাকে আলফা দ্বারা ডিনোট করতে পারি, বাদ দাও, ঠিক আছে। এখানে যখন আমরা বলছি পোটেনশিয়াল এনার্জির মান কিন্তু এখানে সর্বোচ্চ, তাহলে আমরা কি বলবো, k অফ q1 q2 বাই r। আর এখানে আমাদের কাইনেটিক এনার্জি কত হয়ে যাবে, জিরো। তাহলে কাইনেটিক এনার্জি জিরো, তাহলে আমরা এখান থেকে আবার কি বলতে পারি না, আর ইকুয়াল টু, আমরা কি বলতে পারবো, আর ইকুয়াল টু, আর এর মান বের করবো। তাহলে আর ইকুয়াল টু আমরা কি বলতে পারি, আর ইকুয়াল টু আমরা বলতে পারবো, ভালোভাবে একটু নোটিস করলে দেখতে পাবে তোমরা, 2k q1 q2 ডিভাইডেড বাই mv², এটা কিন্তু আমরা বলতে পারবো, mv² বলতে পারবো। সো এখান থেকে আমরা আবারও কি বলতে পারবো না, দেখো q1 আর q2, আমরা যেটা বলছি q1 আর q2 এর মান কিন্তু আমরা পুট করব না, q1 আর q2 এর মান আমরা কীভাবে নির্ণয় করব না, আমরা দেখো পেয়েছি কি না, আর ইকুয়াল টু 2k q1 q2 ডিভাইডেড বাই mv²। সো এখানে দেখো যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে 2 আছে গুণিত k আছে, এই যে q1 ইকুয়াল টু q1 যে পরিমাণটা সেটা ইকুয়াল টু 2 ইন্টু ইলেকট্রন মানে ই। আর আমরা যদি q2 এর কথা বলি, q2 কিটা কি না, z ইন্টু ই, কি বললাম, z ইন্টু ই, ওকে, ডিভাইডেড বাই কি, mv²। সো দেখো আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে কি না, 4k, দেখো 2 দুগুণে 4, 4k z ই², দুটো ই পেয়েছি, ই² ডিভাইডেড বাই কিন্তু mv²। এটা কিন্তু একটা রিলেশন আমরা কিন্তু পেলাম আর এর সঙ্গে। না কোনো একটা পরমাণুর ক্ষেত্রে তার ব্যাসার্ধ আমরা কিভাবে নির্ণয় করতে পারবো, সেই ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র কিন্তু আমরা পেয়ে গেলাম কি না, r ইকুয়ালস টু 4k z ই² ডিভাইডেড বাই mv²। প্রত্যেকে কিন্তু এতটা পর্যন্ত খাতায় কিন্তু নোট করে নাও। সো এরপরে আমরা কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ যে টপিক, সেই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা যদি আমরা সাপোজ ধরি এটা একটা অ্যাটম, যার কিন্তু এ আর এটা হচ্ছে গিয়ে জেড। এখানে এটা কি আর এখানে জেডটাই বাকি না, এ হচ্ছে গিয়ে মাস অর্থাৎ ভর, আর জেড হচ্ছে গিয়ে কি, প্রোটন নাম্বার অফ প্রোটন, কি বললাম, নাম্বার অফ প্রোটন অর্থাৎ প্রোটনের সংখ্যা। সো এখানে দেখো এ আর জেড এর মধ্যে আমরা কিন্তু এরপর রিলেশন পড়বো। তো রিলেশন যদি আমরা কথা বলি, তো একটা যদি এক্সাম্পল দ্বারা সবার প্রথমে বোঝানোর চেষ্টা করি, যে বি যদি 11 and 5 হয়, সো এখানে আমরা এর ইলেকট্রন নাম্বার কত বলবো বা প্রোটন নাম্বার কত বলবো, 5 বলবো, এর মাস নাম্বার কত বলবো, 11 বলবো। তো মাস নাম্বার, এই যে আমরা মাস বলছি বা ভর বলছি, সেই মাস নাম্বার ইকুয়াল টু কী হয় না, মাস ইকুয়াল টু হয়, প্রত্যেকে কিন্তু মাথায় রাখবে, মাস নাম্বার ইকুয়াল টু হয় তো মাস নাম্বার ইকুয়াল টু কি হয়, নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউটন, নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউটন ইজ দ্য মাস নাম্বার। সো এখান থেকে আমরা কি পড়বো না, ফার্স্ট যে পয়েন্ট আমরা পড়বো সেটা হচ্ছে আইসোটোপ। প্রত্যেকে কিন্তু এই টার্মগুলোর সঙ্গে পরিচিত আশা করব। সো আইসোটোপ কি না, আমরা এটা লিখবো না, স্পিসিস হুইচ হ্যাভ বা হ্যাভিং সে কি করবে, সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট, তার কাছে কিন্তু সেম অ্যাটমিক নাম্বার থাকবে বা পরমাণু ক্রমাঙ্কটা কিন্তু সমান হবে, বাট ডিফারেন্ট মাস নাম্বার, অর্থাৎ ভরটা কিন্তু কি হবে, আলাদা হবে, মাস নাম্বার। প্রত্যেকে কিন্তু খাতায় নোট করবে। তো আমরা যদি একটা এক্সাম্পলের কথা বলি, এক্সাম্পলে আমরা কি দিতে পারি, হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 2 হাইড্রোজেন 1 3। ভালোভাবে নোটিস করো, প্রত্যেকটাই হাইড্রোজেন, প্রত্যেকের কিন্তু যে পরমাণু ক্রমাঙ্ক কিন্তু 1, বাট প্রত্যেকের কিন্তু ভর সংখ্যা কিন্তু 1 2 3, অর্থাৎ আলাদা। সো এটা কিন্তু আমরা পেলাম সবার প্রথমে আইসোটোপ। নেক্সট পয়েন্ট তোমরা করবে আইসোবার। আইসোবারটা কি না, স্পিসিস হ্যাভিং সেম মাস নাম্বার
ডিফারেন্ট কি বলবো, মাস নাম্বারটা সেম হবে, ঠিক আছে, বাট এখানে একটা বাট ইউজটা করতে হবে, বাট ডিফারেন্ট কি হবে, অ্যাটমিক নাম্বারটা কিন্তু ডিফারেন্ট হবে, তাকে আমরা কি বলবো, আইসোবার বলবো, অর্থাৎ যার ভর সংখ্যা সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা। আমরা যদি এর একটা উদাহরণ নিই তাহলে কি হবে, AR 18 বাট ভর সংখ্যা 20, অর আমরা যদি ক্যালসিয়ামের কথা 18 এবং ভর সংখ্যা হচ্ছে 40 এবং ক্যালসিয়াম হচ্ছে 20 40, এরা কিন্তু পরস্পরের কি আইসোবার, এরা কিন্তু পরস্পরের কিন্তু আইসোবার। প্রত্যেকে এতটা পর্যন্ত নোট করে নাও, কারণ বোর্ডটা আমাকে ক্লিন করতে হবে। সো এই আইসোটোপ আইসোবার হয়ে যাওয়ার পরে এর পরবর্তী যে পয়েন্টটা আমরা পাবো তার নাম কি না, তার পরবর্তী যে ব্যক্তিকে আমরা পাবো তার নাম হচ্ছে আইসোটোন। সো এই আইসোটোনটা কি না, আইসোটোনটা হচ্ছে গিয়ে যাদের ক্ষেত্রে কি হবে, যাদের ক্ষেত্রে যে নিউটন সংখ্যাটা, সেই নিউটন সংখ্যাটা কিন্তু সমান হবে। কিসের সংখ্যা সমান হবে বললাম, নিউটন সংখ্যাটা। তো দেখো আমরা এরপরে যেটা পাবো সেটা হচ্ছে আইসোটোন। সো আইসোটোন কি না, এখানে আমরা লিখবো সেম নিউটন নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার অ্যান্ড ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। কি লিখবো, সেম নিউটন নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট হবে অ্যান্ড মাস নাম্বার, ডিফারেন্ট মাস নাম্বার। যদি আমরা এর একটা বাস্তব উদাহরণ আমরা যদি নিই তাহলে কি হবে না, সি কার্বন কত হয় 6 হয় আর 14, আর যদি আমরা কথা বলি অক্সিজেন 8 আর 16। সো এখান থেকে আমরা কিভাবে এর নিউটন সংখ্যা বের করব না, নিউটন সংখ্যা প্রত্যেকে নোটিস করবে, নিউটন সংখ্যা ইজ ইকুয়াল টু আমরা একটু আগে লিখেছিলাম না যে এক্স জেড এ। সো এখানে a মাইনাস জেড, কি বললাম, নিউটন ইকুয়ালস টু a মাইনাস জেড। তো আমরা যদি কার্বনের ক্ষেত্রে বের করাই তাহলে কত হবে, 14 মাইনাস 6 মানে 8, অর ফর দ্য কার্বন, আর ফর দ্য অক্সিজেন কি হবে 16 মাইনাস 8 ইকুয়ালস টু 8। তো আমরা কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ এদের দুজনে কি হলো, এদের দুজনের কিন্তু যে নিউটন সংখ্যা সেই নিউটন সংখ্যা কিন্তু সমান হলো। এরপরে যদি আমরা বলি আইসো ইলেকট্রনিক্স, এর পরবর্তী তোমরা এতটা পর্যন্ত প্রত্যেকে জানতে, বাট এরপরে আমি যেগুলো বলবো সেগুলো কিন্তু তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ফর দ্য এনি কম্পিটিটিভ এক্সাম। তো আমরা যেটা পাবো সেটা হচ্ছে আইসো ইলেকট্রনিক কথাটার অর্থ কি না, আইসো ইলেকট্রনিক কথার অর্থ হচ্ছে গিয়ে সেম ইলেকট্রন নাম্বার হবে। কি বললাম, সেম ইলেকট্রন নাম্বার, লিখে ফেলো, সেম দ্য স্পেসিস হ্যাভিং সেম ইলেকট্রনস নাম্বার, সেম ইলেকট্রন নাম্বারস। আমরা যদি এর একটা উদাহরণ নিই তাহলে কি হবে, নাইট্রোজেন 3 মাইনাস, অক্সিজেন 2 মাইনাস, নাইট্রোজেন 3 মাইনাস, অক্সিজেন 2 মাইনাস, ফ্লুরিন সিঙ্গেল, ওকে। তারপরে আমরা নিয়ন নিলাম, নিলাম, তারপরে সোডিয়াম নিলাম, সোডিয়াম +1, और मैग्नीशियम নিলাম, मैग्नीशियम +2, और আমরা যদি অ্যালুমিনিয়াম +3 নিই, অ্যালুমিনিয়াম +3 ভালোভাবে নোটিস করো, 7 থেকে যদি 3টা ইলেকট্রন আবার গ্রহণ করে তাহলে এর কিন্তু যে ইলেকট্রন নাম্বার সেটা হয়ে গেলে কিন্তু 10টা, অক্সিজেন 8টা 10টা, ফ্লুরিন 9টা 10টা, নিয়ন 10, সোডিয়াম 11টা থেকে একটা ইলেকট্রন পজিটিভ মানে বর্জন আর নেগেটিভ মানে গ্রহণ, তাহলে 11 থেকে একটা বর্জন করলে 10, ম্যাগনেসিয়াম 12 থেকে 2টা বিয়োগ করলে কত হবে 10, অ্যালুমিনিয়াম 13 থেকে 10, মানে প্রত্যেকের দেখো যে ইলেকট্রন নাম্বার ইজ ইকুয়াল। এই যে সিরিজটা, এই সিরিজটাকে আমরা কি বলবো, আইসো ইলেকট্রনিক্স বলবো। আর আরেকটা যদি আমরা বাস্তব উদাহরণ নিই তাহলে আমরা P3+ নিলাম, কি নিলাম, P3 প্লাসে হবে না, P3 মাইনাস নিলাম, ওকে। और পি এর পরে আমরা যদি সালফার নিই, সালফার হচ্ছে 2 মাইনাস, ক্লোরিন মাইনাস, ওকে। তারপরে আমরা যদি আর্গন
ওকে, আর্গনের পরে যদি আমরা পটাশিয়াম K প্লাস অর ক্যালসিয়াম, পটাশিয়ামের পরে ক্যালসিয়াম হচ্ছে 2+। এদের ক্ষেত্রে যদি তুমি নোটিস করো, এদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের কাছে কিন্তু 18টা করে ইলেকট্রন কিন্তু বর্তমান হবে, অর্থাৎ এরাও প্রত্যেকে কিন্তু একে অপরের কিন্তু আইসো ইলেকট্রনিক। তো আশা রাখি এতটা পর্যন্ত কিন্তু প্রত্যেকে বুঝতে পেরে গেছো। তো এর পরবর্তীতে আমরা যে পার্টটা নিয়ে কথা বলবো আইসো ইলেকট্রনিকের পরে, সেটা হচ্ছে গিয়ে আইসো স্টার। প্রত্যেকে এতটা পর্যন্ত বুঝে গেছো আশা রাখি। তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু আইসো স্টার। এখানে কি হবে না, সেম, প্রত্যেকে কিন্তু খাতায় নোট করবে, সেম নাম্বার অফ ইলেকট্রন অ্যাজ ওয়েল অ্যাজ সেম নাম্বার অফ, মানে তার কাছে ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান হবে, বাট অ্যাটম সংখ্যা, কি বললাম, অ্যাটম সংখ্যাটাও কিন্তু সমান হবে। যেমন আমরা যদি N2 কথা বলি, নাইট্রোজেনের কথা বলি, নাইট্রোজেনের কাছে অ্যাটম কটা আছে, নাইট্রোজেনের কাছে অ্যাটম আছে 2টা, আর এর যে ইলেকট্রন যে নাম্বার, সেই ইলেকট্রন নাম্বার কত হবে, 14টা টোটাল ইলেকট্রন আছে এর কাছে। আমরা যদি কার্বন মনোক্সাইডের কথা বলি, কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কি আছে, দুটো অ্যাটম আছে, কার্বন আর অক্সিজেন। এবং এরও যদি আমরা ইলেকট্রনের কথা বলি, ইলেকট্রন কত হবে, 8 আর 6, 8 6 কত হয়, 9 10 11 12 13 14, অর্থাৎ 14। ওকে, ভালো নোটিস করো, এর কাছেও সেম। আবার একটা যদি উদাহরণ নিই আমরা, সাপোজ ধরো আমরা নিলাম সিলিকন, SI এর কি হয়, এর কিন্তু অ্যাটমিক নাম্বার কিন্তু 14, বাট এখানে দেখো অ্যাটম সংখ্যা কিন্তু একটি। তার মানে কি না, এটার কি আইসোস্টার, বাট এটা কিন্তু এর আইসোস্টার নয়। অর্থাৎ যার কাছে কি হবে, অ্যাটম সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা উভয়ই মিলে যাবে, অর্থাৎ সমান হবে, তাকে আমরা কি বলবো, আইসো স্টার বলবো। প্রত্যেকে কিন্তু খাতায় নোট করো। এরপরে আমরা পাবো আইসো ডায়াপার। প্রত্যেকে এত মধ্যে নোট করে নাও, আইসো ডায়াপার, আশা করি নোট করে নিয়েছো। তো আইসো ডায়াপার এটা কি না, আইসো ডায়াপার সেম নাম্বার অফ, প্রত্যেকে নাম নোটিস করবে, সেম নাম্বার অফ নিউটন মাইনাস প্রোটন। তো নিউটন সংখ্যা আমরা কীভাবে বের করি, নিউটন সংখ্যা আমরা একটু আগে লিখলাম, নিউটন সংখ্যা ইকুয়াল টু কি হয়, A মাইনাস Z হয়, আর প্রোটন মানে তো Z, তাহলে কি হবে, A মাইনাস Z অর A মাইনাস 2Z, A মাইনাস কিন্তু 2Z, এইভাবে কিন্তু আমরা বের করব। তো এটা যখন ইকুয়াল হয়ে যাবে তখন আমরা তাকে কি বলবো, আইসো ডায়াপার বলবো। তো আমরা যদি একটা উদাহরণ নিই তাহলে কি হবে, ইউরেনিয়ামের কত হয়, 92 হয়, আর এর ভর সংখ্যা কত হয়, 236 হয়। ওকে, আর আমরা যদি আয়োজনের কথা বলি, TH এর কত হয়, এর হয় 90, আর এর ভর সংখ্যা কত হয়, 232, কত হয়, 232। যদি আমরা এর বের করার চেষ্টা করি, দুজনের কিন্তু সমান হবে। কীভাবে সমান হবে দেখো, যদি আমরা 236 মাইনাস 2 ইন্টু 92 করি, আর 232 মাইনাস 2 ইন্টু 90 করি, তাহলে কত হবে, 232 মাইনাস 180 সমান 2 আর 9 10 11 1 और 112, और এটা যদি আমরা করি কত হবে, 2 3 6 মাইনাস 4 8 और 2 8 9 10 11 और 1 112। দেখো একে অপরের কিন্তু হয়ে গেল কি, আইসো ডায়াপার। প্রত্যেকে কিন্তু খাতায় এতটা পর্যন্ত ভালোভাবে নোট করে নাও। এই যে লাস্টে আমি যে 3টা জিনিস বললাম, সেই 3টা জিনিস কিন্তু তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো আশা রাখি এর আগে পর্যন্ত প্রত্যেকে কিন্তু বুঝতে পেরে গেছো। তো এরপরে আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাশন করবো সেটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কি না, ইট ইজ দ্য সেট অফ মিউচুয়াল পারপেন্ডিকুলার ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড অক্সিলেটেড অ্যান্ড পারপেন্ডিকুলার অফ দ্য ডাইরেকশনস অফ দ্য প্রোপোগেশনস। ব্যাপারটা কি, আমরা যদি 3 ডাইমেনশনে যদি আমরা এর আঁকার চেষ্টা করি তাহলে কি হবে না, দেখো ভালো নোটিস করবে। তো ওয়েভটা যদি এইভাবে যায়, সো এর পারপেন্ডিকুলারভাবে কিন্তু আরেকটা কিন্তু যাবে এইভাবে প্রত্যেকে কিন্তু ভালো নোটিস করবে, এইভাবে কিন্তু যাবে। সো দ্যাটস, এটাই হচ্ছে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক
যে রেডিয়েশন। তো এর আমরা ক্যারেক্টারিস্টিক যদি করি, ক্যারেক্টারিস্টিক এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, এর পরবর্তীতে আমরা কিন্তু ইম্পর্টেন্ট। তো ক্যারেক্টারিস্টিক অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওকে, প্রত্যেকে কিন্তু খাতায় নোট করবে ইলেকট্রোম্যাগনেটিক কিন্তু ওয়েভ। তো এর যদি আমরা ক্যারেক্টারিস্টিক করি তাহলে কী হবে না, ভালোভাবে নোটিস করো, যদি আমরা এটা যদি ওয়েভ ধরি, সো এই ওয়েভ থেকে আমরা কাকে পাবো, সর্বপ্রথম আমরা পাবো ল্যামডা ইজ এ কি ওয়েভলেন্থ, প্রত্যেকে কিন্তু ভালোভাবে কিন্তু খাতায় নোট করবে ওয়েভলেন্থটা কি, এর উচ্চবিন্দু থেকে এর উচ্চবিন্দুর মধ্যে যে ডিস্টেন্স, দ্যাটস কল ওয়েভলেন্থ। তো ফার্স্ট আমরা যেটা পাবো সেটা কিন্তু ল্যামডা। তো ল্যামডাটা কি, প্রত্যেকে কিন্তু খাতায় নোট করে নাও যে এর উচ্চবিন্দু থেকে এর উচ্চবিন্দুর মধ্যে যে ডিস্টেন্স, দ্যাটস কল কিন্তু যে ল্যামডা, অর্থাৎ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এরপরে আমরা যেটা পাবো ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা কিন্তু কি না নিউ দ্বারা ডিনোট করা হয়। নিউটা কি না নাম্বার অফ ওয়েভ, কি বললাম, নাম্বার অফ ওয়েভ পাসিং থ্রু এ পয়েন্ট, এই একটা পয়েন্টের মধ্যে দিয়ে কত নাম্বার অফ ওয়েভ এক সেকেন্ডের মধ্যে পাস করবে, দ্যাটস কল হচ্ছে নিউ। আমরা এরপর যদি ভ্যালোসিটির কথা বলি, সি ইজ দ্য কি না, সি হচ্ছে দ্য লিনিয়ার ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ওয়েভ পার সেকেন্ড, এক সেকেন্ডে কতটা লিনিয়ার ডিস্টেন্স একটা ওয়েভ ক্যারি করছে, দ্যাটস কল হচ্ছে গিয়ে সি। অ্যান্ড দ্য ওয়েভ নাম্বারটা কি, দ্য নাম্বার অফ ওয়েভ প্রেজেন্ট পার সেন্টিমিটার, দ্য নাম্বার অফ ওয়েভ পার সেন্টিমিটার, এক সেন্টিমিটার ডিস্টেন্সের মধ্যে কতগুলো ওয়েভ থাকছে, দ্যাটস কল কিন্তু নাম্বার অফ ওয়েভ, যেটা কিন্তু নিউ বার দ্বারা ডিনোট করা হয়। কি দ্বারা ডিনোট করা হয়, নিউ বার। তো এখান থেকে আমরা কি ইকুয়েশন পেলাম, প্রত্যেক ক্যারেক্টারিস্টিকগুলো ভালো করে একটু পজ করে তুলে নেবে না। এখান থেকে আমরা পেলাম যেটা সি ইকুয়ালস টু নিউ ল্যামডা, এখান থেকে আমরা ম্যাথ করব। আর একটা পেলাম ভি বার ইকুয়ালস টু কিন্তু 1/λ।